আমরা দেখলাম যে 1206 সালে তার মৃত্যু হয়। তো এখন তার মৃত্যুর পরে ঘটনাটা কি হইলো আমরা সেটা নিয়ে একটু দেখি। তো আমরা একটু দেখি বাংলায় কিভাবে শাসনগুলো হইলো। দেখেন তুর্কি শাসন চলছে আপনার 1204 থেকে 1338 মধ্যে। এখন তুর্কিদের বংশ কয়টা? এর মধ্যে খলজি বংশ যেটা মানে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বংশ সেটা হলো 1204 থেকে 1227। আর দিল্লি সুলতান এই সময় খলজিরা ওরা আপনার দিল্লির সুলতানদের অনুমতি নিয়ে বা ওদের সাথে কখনো বন্ধুত্ব, কখনো অধীন, কখনো স্বাধীন, কখনো দাঙ্গা হাঙ্গামা এগুলা করে করে তারা দেশ চালাইছে। মানে কখনো তারা সুলতানদের অধীনতা বশ্যতা স্বীকার করছে, কখনো করে নাই। এই একটা জাহি জামালার মধ্যে তারা ছিল। এই জন্য প্রচুর পরিমাণে বিদ্রোহ হইতো এখানে। এখানে অনেক বেশি পরিমাণে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, বিদ্রোহ হইতো। আর এরপরে এই বিদ্রোহ হওয়ার পরে এই যে দেখেন এই যে দ্বিতীয় ক্ষেত্রে যেটা এই যে 60 বছর 1227 থেকে 1287 সাল পর্যন্ত, এই সাল পর্যন্ত দিল্লির মুসলিম শাসকদের অধীনেই আপনার মামলুক শাসন মানে দাসদের শাসন ছিল। মানে ওখানে দিল্লি সালতানাত থেকেই তারা সরাসরি শাসক নিয়োগ দিত। আর খুলজিরা ছিল তারাও তাদের অনুমোদন নিয়ে শাসন করতো। আর এখন এরপরে ওদেরকে সরাইয়া একদম সরাসরি দিল্লির সুলতানরা এখানে শাসক নিয়োগ দিত। মানে দিল্লির বাংলা তাদের প্রদেশ হিসেবে চলে গেছিল। এখন এরপর হলো স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538 পর্যন্ত। এটা হলো স্বাধীন সুলতানি আমল। আর আফগান শাসন আমল হচ্ছে এই যে 1538 থেকে 1576 সাল পর্যন্ত। এখানে ওই যে সুর শাসন টাসন এগুলো নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। আর মোগল শাসন হচ্ছে এর পরেরটা। তো বাংলায় তুর্কি শাসন যেটা সেটা পুরাপুরি আপনার স্বাধীন ছিল না। পুরাপুরি স্বাধীনও বলা বলা যাবে না। এই জন্য এখানে কখনো দিল্লির হ্যাঁ এখনো স্লাইড চেঞ্জ করি নাই। মানে বখতিয়ার খলজির মৃত্যু 1206 সাল, এটা দেখতেছেন না প্রথমে? হ্যাঁ হ্যাঁ এইটা এখনো চেঞ্জ করি নাই। তো শাসকদের যে দিল্লির তারা অধীনে শাসন করত, শাসন কার্য চালাইতো। তো এই জন্য এখানে প্রচুর পরিমাণে বিদ্রোহ হইতো। এই জন্য ঐতিহাসিক জিয়াউদ্দিন বাররানি উনি বাংলাদেশের এই পূর্ববঙ্গ বা বাংলাদেশের এই অঞ্চলটাকে নাম দিছে বুলগাকপুর, মানে বিদ্রোহের নগরী। তার মানে উনি হ্যাঁ বলেন। মৃত্যু যে একদম লাস্টে একটু দেখা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে সেন্স হয় নাই। এই যে দেখেন আমরা এখানে আছি এখন। তো ঐতিহাসিক জিয়াউদ্দিন বাররানি যিনি ওই যে আলাউদ্দিন খলজির আমলে ওনার রাজদরবার অলঙ্কৃত করছিল, তো উনি এই বাংলাকে বুলগাকপুর বলছে বলছে বিদ্রোহের নগরী। তো এই যে এত মারামারি কাটাকাটি দেখা বাংলাকে উনি বুলগাকপুর বলছে। তাহলে এটা আসে পরীক্ষায় যে কে কোন ঐতিহাসিক বাংলাকে বুলগাকপুর বলছে, সেটা হচ্ছে জিয়াউদ্দিন বাররানি। এখানে প্রচুর পরিমাণে বিদ্রোহ দেখে উনি এই কথাটা বলছিল। তো এরপর আমরা এই যে স্লাইড চেঞ্জ করলাম, টানলাম, এখানে স্ক্রিনশট দিয়ে নেন। বাংলায় তুর্কি শাসন। তো এই তুর্কি শাসনের মধ্যে আমরা খলজি বলতে বুঝতে পেরেছিলাম যে শক্তিশালী নৌবাহিনী। আচ্ছা শোনেন, এরপরে ঘটনাটা একটু বলি। তো বাংলায় তুর্কি শাসন এটা তো হলো বিদ্রোহের নগরী। এখন এই বিদ্রোহটা কিরকম ছিল বা কিভাবে হলো? তো এখানে আলাউদ্দিন সরি ওনার নাম হলো বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি মৃত্যুবরণ করার পরে ওনার বংশধরদের মধ্যে মোট তিনটা বংশ, তিনটা আপনার জাত মানে তিনটা বংশ তৈরি হইলো। মানে ওনাদের তিনটা দল তৈরি হইলো। তো এর মধ্যে একটা দল ছিল আপনার এই ইউজ খলজি সে। আর আরেকটা দল ছিল আলী মর্দন, যে আসলে বখতিয়ার খলজিকে মারছে বলে ধারণা করা হয়। আরেকটা হচ্ছে মোহাম্মদ শিরিন খলজি। এখন এই মোহাম্মদ খলজিকে এই যে মোহাম্মদ
শিরান শিরান খলজিকে এই আলী আলী মর্দন খলজি হত্যা করছে। তার মানে এখন দল আছে দুইটা, আলী মর্দন খলজি আর একটা হচ্ছে এই ইউজ খলজি। এখন ইউজ খলজি আপনার পরে ইউজ খুলজি পরে এখন যখন ওই যে আপনার ও যখন শিরিন খুলজিকে হত্যা করলো, তখন আপনার এই আলীমর্দন খুলজিকে বাংলায় ঢুকতে দেয় না, মানে এখানে একটা বিশৃঙ্খলতা হইলো। তখন সে এখান থেকে চলে গেল কুতুবুদ্দিন আইবেকের কাছে। তো কুতুবুদ্দিন আইবেকের কাছে নিরাপত্তার জন্য গেল। এখন এই সুযোগে ইউজ খুলজি, যে যার কথা আমরা এখন পড়বো, সেই ইউজ খুলজি কিন্তু এই বাংলা সিংহাসনে বসলো এবং সেই শাসন কার্য চালাইতেছিল। এখন এরপরে আবার ওই যে কুতুবুদ্দিন আইবেক, যে ঠিক আছে, কুতুবুদ্দিন আইবেক আবার আপনার ওই যে আলীমর্দন খুলজিকে আবার বাংলায় পাঠাইছে। সে আবার ইউজ খুলজি তখন স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিছে, দিয়ে যে আলীমর্দন খুলজিকে আপনার সিংহাসন ছেড়ে দিল। তো এখন যখন এখন আলীমর্দন যেই খুলজি, এবং সে আবার একটা বিদ্রোহের কারণে তাকে আবার মেরে ফেলে। তার যেই নিরাপত্তা কর্মীরা যারা ছিল তারা তিনি ওখানে মারা যায়, মানে বিদ্রোহেতে উনি মারা যায়। তখন আবার দ্বিতীয়বার এই ইউজ খলজি সে আবার সিংহাসনে বসে। তো এই ঘটনাটা ভুলে গেলেও হবে, ঠিক আছে, আপনাকে মাথায় রাখতে হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে আমরা ইউজ খলজি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখেন ইউজ খলজি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো উনি ক্ষমতায় বসার পরে উনি ওনার নাম ধারণ করে সুলতান গিয়াসউদ্দিন ইউজ খলজি, ওনার নাম। তো উনি আপনার বাংলার রাজধানী দেবকোট থেকে উনি এটাকে ইয়াতে নিয়ে আসে, লক্ষণাবতীকে নিয়ে আসে। তাহলে দেখেন, মানে গৌড়তে নিয়ে আসে। তাহলে ইউজ খলজির প্রথম কাজটা কি করলেন, উনি বাংলার রাজধানী দেবকোট থেকে শাসনভার ঠিকমতো পরিচালনা করার জন্য বাংলার শাসনভার ঠিকমতো পরিচালনা করার জন্য রাজধানী দেবকোট থেকে আপনার লক্ষণাবতীতে নিয়ে আসে, স্থানান্তর করে। এরপর এরপর উনি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে উনি সর্বপ্রথম মানে বাংলার সুলতানদের মধ্যে উনি সর্বপ্রথম মুদ্রা চালু করেন। তার মানে ওখানে, তাহলে বলেন তো ওখানে সর্বপ্রথম মুদ্রা চালু করছে কে? ইলতুত ইয়া ওনার নাম জানি কি, হ্যাঁ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ দিল্লি সালতানাতে সর্বপ্রথম মুদ্রা চালু করছে। আর এখানে সর্বপ্রথম বাংলায় সর্বপ্রথম মুদ্রা চালু করছে ইউজ খলজি। তো ইউজ খলজি মোটামুটি উনি এবং রাজধানী আপনার দেবকোট থেকে তো গৌড়তে বা লক্ষণাবতীতে নিয়ে আসে। এরপর উনি যখন দেখে যে এই যে পূর্ব বাংলা, উনি যখন এসে দেখলো যে পূর্ব বাংলা পুরাটাই নদীমাতৃক একটা জায়গা। এখন উনি কেন রাজধানীটা আপনার মানে গৌড়তে নিয়ে আসে কেন জানেন? কারণ হচ্ছে গৌড়তে এদিক দিয়ে নদী টদী বেশি, তো এবং বন্দর এবং ভালো একটা ব্যবসা বাণিজ্য হবে। এখন যখন উনি দেখলো যে এই বিশাল বাংলাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে এখানে নৌ শক্তি ছাড়া অন্য কোনো উপায় নাই। এই জন্য ইউজ খলজি বাংলায় একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলছে। এখন আপনাকে যদি প্রশ্ন করে ভারতীয় উপমহাদেশে এই বাংলায় অবিভক্ত বাংলায় সর্বপ্রথম নৌবাহিনী গঠন করে কি, সেটা হচ্ছে ইউজ খলজি। তাহলে বলেন তো ভারতবর্ষে সর্বপ্রথম সেনাবাহিনী গঠন করে কে? যে বলতে পারবেন পুরস্কার আছে, বলেন। মনে করেন। দক্ষিণাত্র জয় করছে কে, বলেন। মিলিটারি পাওয়ার কার বেশি ছিল যে দক্ষিণাত্র জয় করছে? কাকে বাংলার আলেকজান্ডার বলা হয়? ভুলে গেছেন, মানে মাথার মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। আলাউদ্দিন খুলজি ওনাকে ওনাকে কি বলা হয়, যে দিল্লির শ্রেষ্ঠ সুলতান, ভারতের আলেকজান্ডার, প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছে উনি। রাজা চতুর্দশ লুইয়ের মতো বলছে আমি রাষ্ট্র। তারপরে উনি আপনার দক্ষিণাত্রের যে ভাই দেবগিরি, ভারতের আলেকজান্ডার ভাই ইবনে বতুতাকে বলা হয় না ভাই? না না না, ইবনে বতুতা কেন আলেকজান্ডার হবে? ইবনে বতুতা আসছে তো মরক্কো থেকে, এসে হলো এখানে ভ্রমণকারী। উনি আলাউদ্দিন খুলজিকে বলছে ভারতের আলেকজান্ডার। কেন বলছে? কারণ আলাউদ্দিন খুলজি আপনার ইয়া বানাই এক প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছে, এবং সেই স্থায়ী এটা ভাই সেনাবাহিনী, ইবনে বতুতা উপাধি দিছেন নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ, ইবনে বতুতা উপাধি দিছে। ইবনে বতুতা তাকে উপাধি ও দিছে। আচ্ছা ভাই। হ্যাঁ। তো এরপরে উনি দক্ষিণাত্যে যায় আপনার দেবগিরি দখল করছে এই আলাউদ্দিন খলজি, এবং উনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছে। উনি বলছে রাজা চতুর্দশ লুইয়ের মতো করে আমি রাষ্ট্র। এখানে এগুলা কানেক্ট
মানে কানেক্ট করে করে যদি না পড়েন তাহলে মনে থাকবে না। এই জন্য আমি পিছনের দিকে বারবার কানেক্ট করার চেষ্টা করতেছি। আর যখন আমরা এমসিকিউ সলভ করব তখন দেখবেন যে আপনার এগুলা মাথায় চলে আসবে। তা আমি বলি, আমি আজকে যতগুলা কথা বলতেছি এর মধ্যে আপনি যদি 60 থেকে 70% ভুলে না যান তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ। ঠিক আছে? এটাই হচ্ছে বাস্তব কথা যে 60 থেকে 70% আপনি ভুলে যাবেন। কিন্তু বাকি যেগুলা মনে থাকবে, বাকি 30-40% ওগুলা থেকেই বিসিএস এর প্রশ্ন আসবে। বুঝছেন? যা যা মনে থাকা দরকার ওগুলো আলোচনার মধ্যে বারবার রিক্যাপ করে দেখবেন মনে থাকবে। আর এটার পাশাপাশি আমি আরো অনেকগুলা বলি যেগুলা কনসেপ্ট বোঝার জন্য লাগবে। কিন্তু পরীক্ষায় আসবে যেগুলা ওগুলা আপনার এমনি অটো মাথার মধ্যে ঢুকে যাবে। আর যেগুলা পরীক্ষায় আসবে এগুলা যদি মুখস্থ করতে যান তাহলে অটো ওগুলা মাথা থেকে বের হয়ে যাবে। এই জন্য আমি ওই যে আমাদের মানে সাজাদ স্যার তো খুব ভালো পড়াইছে, ঠিক আছে, কিন্তু উনি অনেক বেশি পরিমাণে মানে মানে সোর্স দিছে বেশি, তথ্য বেশি দিছে, কিন্তু উনি ঘটনাগুলো বলে নাই। তো এই জন্য আসলে মুখস্থ রাখা মানে ওই ওনার যেই তথ্যগুলা, এই তথ্যগুলো মুখস্থ রাখা সো ডিফিকাল্ট অনেক। এই জন্য আমার কাছে ওই সময় আমি বলছিলাম যে মনে হয় যে পিছনের ঘটনাগুলা যাই না পড়লে বা কানেক্ট করে করে পড়লে ভালো। তো ওই জিনিসটাই এখন আমরা অ্যাপ্লাই করতেছি, মানে যেটা পিছনের ঘটনাগুলো জেনে জেনে পড়া। তাহলে আমরা দেখলাম যে ইউজ খুলছে উনি ভারতীয় উপমহাদেশে এসে দেখলো যে এখানে বাংলায় এসে দেখলো সব নদী আর নদী, এখন এই এত নদীর মধ্যে এখন ওনাকে ওনার রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য ওনার নৌবাহিনী দরকার। তখন উনি বাংলায় নৌবাহিনী গঠন করছে সর্বপ্রথম। তাহলে আমরা দেখলাম যে বাংলায় সর্বপ্রথম নৌবাহিনী বা ভারতবর্ষে সর্বপ্রথম মানে যে নৌবাহিনী যেটা আমরা বাংলায় দেখি সেটা ইউজ খুলজি বানাইছে। তো ইউজ খুলজি উনি যে মানে নৌবাহিনী গঠন করছে এটা। এখন ইউজ খুলজি সম্বন্ধে আমরা আরো কিছু বলি। তো ইউজ খুলজি ছিল মূলত একটু স্বাধীন চেতার মানুষ। দেখেন এখনো খুলজি বংশ কিন্তু আছে। এই ইউজ খুলজি কে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, মানে যে হচ্ছে ওই যে কুতুবুদ্দিন আইবেকের জামাতা, সে আবার এই বাংলার এই ইলতুৎমিশকে মানে ইউজ খুলজিকে পছন্দ করতো না। তার মানে ইলতুৎমিশ ইউজ খুলজিকে পছন্দ করতো না, কারণ ইউজ খুলজি অনেকটা স্বাধীন চেতা ছিল। মানে সে সাধারণত ইলতুৎমিশের যেই মানে দিল্লি সুলতানদের যে ইলতুৎমিশের যে আধিপত্য সেইটাকে ভালো করে মানতো না। এই জন্য সে একটু স্বাধীন চেতা ভাবে রাষ্ট্র শাসন করতে চাইছিল। এই জন্য ইলতুৎমিশ বারবার চেষ্টা করছিল তাকে কিভাবে শায়েস্তা করা যায়, কাকে, এই ইউজ খুলজিকে কিভাবে একটু দখলের মধ্যে আনা যায়। কিন্তু ইলতুৎমিশ খুব বিপদে ছিল, কারণ ছিল ইলতুৎমিশ বাংলার বাইরেও আরো ভারতের বিভিন্ন অঞ্চলগুলা আপনার গিরি পর্বত, সিকরিগিরি, এরকম অনেকগুলো জায়গা আছে, ওগুলাতে প্রচুর পরিমাণে বিদ্রোহ ছিল। এই বিদ্রোহগুলো দমন করার জন্য সে বাংলার দিকে নজর দিতে পারে নাই। আর এই সুযোগে আমাদের এই ইউজ খুলজি সে একদম বহল তবিয়তে বাংলা শাসন করা শুরু করে দিছে। তো এরপর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে যখন এখন তো ও ওই যে আমাদের যেই ইউজ খুলজি, তো যেহেতু ইউজ খুলজির সাথে ইলতুৎমিশের সাথে সম্পর্কটা ভালো না, এই জন্য ইউজ খুলজি ধারণা করছিল যে যে কোনো মুহূর্তে ইলতুৎমিশ এসে গৌড় আক্রমণ করবে। এই জন্য সে গৌড়কে অনেক শক্তিশালী বাহিনী দিয়া অ্যাটাকিং মোডে বসে আছে, যাতে ইলতুৎমিশ আসলেই ইউজ খুলজি আক্রমণ করতে পারে। কিন্তু সমস্যা হইল কোন জায়গায়, যে যখন দেখলো যে ইলতুৎমিশ যখন আপনার মানে দিল্লির যেই রাজবাহিনী, যে দিল্লির যে রাজবাহিনী ওরা অযোধ্যার যেই বিদ্রোহ সেটা দমনে ব্যস্ত ছিল। তার মানে ইউজ খুলজি তো আপনার পুরোপুরি অ্যাটাকিং মোডে বসে আছে যে ইলতুৎমিশ যদি তাকে আক্রমণ করে সে বাংলাকে রক্ষা করবে। কিন্তু যখন দেখলো যে দিল্লির যে বাহিনী তারা অযোধ্যার যে অংশটা সেই অংশতে বিদ্রোহ দমনে ব্যস্ত, তখন ইউজ খুলজি চিন্তা করলো ধরো আমি এই এত সৈন্য সামন্ত নিয়ে এখানে বসে থেকে কি হবে, বরঞ্চ আমি একটু দেখি আমার রাজ্য আরো বিস্তার করা যায় কিনা। তখন সে কি করলো, পূর্ববঙ্গ মানে এই যে সমতটের দিকে, মানে ধরেন আমাদের কুমিল্লা, নোয়াখালী, বরিশাল অঞ্চল, হ্যাঁ, মুন্সিগঞ্জের বিক্রমপুর, এইসব অঞ্চলগুলোতে, মানে গৌড় থেকে চাঁপাবনগঞ্জের ওদিকে মানে পশ্চিমবঙ্গে, সেখান থেকে সে পূর্ববঙ্গের দিকে একটু অগ্রসর হইলো। এখান থেকে এখানে একটু যারা আছে যে মানে এখানে কিভাবে দখল টখল করা যায় বা এখান থেকে সে রাজ্য বিস্তারে নামলো সোনারগাঁও অঞ্চল এগুলাতে। কিন্তু এই খবর যখন ইলতুৎমিশের কাছে গেল, ইলতুৎমিশ কি করছে, ওই যে তার ছেলে মনে আছে ফকির বাদশাহ,
ফকির বাদশার নাম মনে আছে? নাসরুদ্দিন মোহাম্মদ শাহ। নাসরুদ্দিন, ওই যে ফকির বাদশাহ নামে যে পরিচিত, যে ওই যে আপনার টুপি আর হইলো কোরআন শরীফ অনুলিপন করে সে জীবিকা নির্বাহ করতো, ইলতুৎমিশের ছেলে। সুলতানা রাজিয়ার পরে যে সিংহাসনে বসছে সুলতানা মানে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এই যে তাকে একটু দেখাই, এই যে তার ছবিটা দেখালে মনে পড়বে। এই হচ্ছে আমাদের সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ। কোথায়? এই ফকির বাদশাহ, এই যে এই ফকির বাদশাহ, এই সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ। উনি হচ্ছে ইলতুৎমিশের পুত্র। তো ওনাকে বললো, ইলতুৎমিশ বললো, যেহেতু ইউস খলজি যেহেতু পূর্ববঙ্গ আক্রমণ করার জন্য চলে গেছে, তুমি একটা কাজ করো, ওর রাজধানী খায় ফেলো। পরে এই ফকির বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে একদম গৌড়কে আক্রমণ করলো, মানে ইউস খলজি রাজধানী আক্রমণ করলো। পরে যখন ইউস খলজি এই কথাটা শুনলো, শোনার পর সে দৌড় মারছে রাজধানী বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে লাভ হয় নাই। তারা দুর্গ টুর্গ সব দখল করে ইউস খলজিকে বন্দি করে ফেলছে, বন্দি করে তাকে হত্যা করে ফেলছে। এইভাবে বাংলায় খলজি বংশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে বংশটা, সেই বংশটা আস্তে সুন্দর গুড বাই হয়ে গেছে, মানে ওরা বাদ হয়ে গেল। তখন এই যে ওদেরকে সিংহাসনচ্যুত করলো। এখন এখানে বাংলায় কে বসছে? মামলুক শাসন, মানে দাস বংশ। এই যে নাসরুদ্দিন মাহমুদ শাহ, ওরা কি দাস না? ইলতুৎমিশ কি দাস না? তো তারা কি করলো? মামলুক শাসন শুরু হয়েছে কোথায়? দিল্লি সালতানাতে যে মামলুক শাসন শুরু হয়েছে, সেটা আবার বাংলায়ও চলে আসছে। তার মানে এই যে যেই 60 বছর, আপনার ওই যে এখানে একটা 60 বছর দেখালাম না, এই যে দেখেন, এই যে এখানে 60 বছর, এই যে আমি এখানে জুম করলাম, এই যে দেখেন, দিল্লি মুসলিম শাসকদের অধীনে মামলুক শাসন, এই যে 1227 থেকে এই যে 87 পর্যন্ত, এই 60 বছর পুরাটাই দিল্লি সুলতানদের অধীনে বাংলা ছিল, সম্পূর্ণ অধীনে। এবং তাহলে এই যে এই অধীনে অধীনে কে নিয়ে গেছে? ইলতুৎমিশের যেই ছেলে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ, উনি হচ্ছে তুর্কি শাসক। এবং এই শাসনটাকে বলা হয় মামলুক শাসন বা দাস শাসন। ওনাকে ফকির বাদশাহ নামে পরিচিত হয়। আপনারা কি ঘটনাগুলো ধরতে পারতেছেন, মানে কানেক্ট করতে পারতেছেন কিনা? কি যারা আছে মাথা টাথা ঘুরতেছে কিনা বলেন, কারণ আমি একটু বেশি ডিটেলসে চলে গেছি তো। এখন আপনারা মানে কানেক্ট করতে পারতেছেন কিনা, ঘটনাগুলো ধরতে পারতেছেন যারা প্রথম থেকে ছিলেন? কেউ তো কিছু বলতেছেন না, মানে ঠিক আছে কিনা ধরতে পারতেছেন, মানে প্রবলেম হচ্ছে কিনা? জি ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ, মানে কানেক্ট, এই যে যে কানেক্ট গুলো আমি করতেছি একটা একটার সাথে, একটা ইতিহাসের সাথে হ্যাঁ জি ভাই, ওটা ধরতে পারতেছি ভাই। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলবেন, মানে যদি হঠাৎ করে ধরেন, যদি আপনি কানেক্টটা ধরতে না পারেন, যে কানেকশনটা কোন দিক থেকে আসলো। ইতিহাস তো আপনি মুখস্থ করলে হবে না, ইতিহাসের যে ধারাটা, যে একটার পর একটা যে ক্রমবর্ধমান যেই ধারাটা, সেটা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে মামলুক শাসন শুরু হয়ে গেল বাংলায়। আর দিল্লিতে কারা আছে ক্ষমতায় তাইলে? দিল্লিতে ওই যে ইউজ খলজির, দিল্লিতে আছে আপনার ওই যে সুলতানা রাজিয়ার পরে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ, মানে ওই সময় দিল্লিতে ওই সময় কে আছে? ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরে তার মেয়ে সুলতানা রাজিয়া বসবে। সুলতানা রাজিয়ার পরে বসবে এই যে ফকির বাদশাহ, সে আবার যায় দিল্লির, বাংলা ছাইড়া দিয়া সে আবার দিল্লিতে যায় বসবে। তার মানে এখন তার বাপ যেই সুলতান ইলতুৎমিশ, সে আবার আছে কোথায়? দিল্লিতে। ইলতুৎমিশ আছে দিল্লিতে, আর তার ছেলে এই যে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ, সে আছে বাংলায়। বুঝছেন? সে বাংলায় সিংহাসন দখল করে এখন এখানে বসে আছে। বাংলা সেই সিংহাসনে আসলো। আর তার বাপ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, সে দিল্লির মসনদে বসে আছে। সে হলো কুতুবুদ্দিন আইবেকের দাস, মানে জামাতা। জামাতা ছিল আগে, দাস ছিল পরে জামাতা হয়েছে। এই হলো ঘটনা। এখন এরপরে আপনার সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহর পরে আরো এখানে এই যে দাসরা, যারা মামলুক বংশের যারা আছে, এই একের পর এক দাসরা এসে বাংলা এবং দিল্লি উভয় শাসন করা শুরু করে দিল। উল্লেখযোগ্য তুর্কি শাসক, মানে যে দাসরা, যে উল্লেখযোগ্য তুর্কি শাসকদের মধ্যে একজন আছে কি? এই যে এতগুলা দাস, এর মধ্যে সবচাইতে সেরা যেই শাসক, তার নাম ছিল তুগরিল। সে হলো মামলুক শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক। তাহলে এখানকার যেই তুগরিল,
তো এখানের এই যে তুগরিল হচ্ছে আপনার তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, মানে মামলুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। দেখেন উল্লেখযোগ্য তুর্কি শাসক এই যে তুগরিল, মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে তিনি। এরপর হচ্ছে বুগরা খান। এই বুগরা খানকে এই বুগরা খান হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ বুগরা খান সাদিল সুলতান হিসেবে বাংলা শাসন করতেন। তিনি গিয়াসুদ্দিন বলবনের পুত্র ছিলেন। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে একটা ঘটনা ঘটছে। এই যে যে আপনার এই যে তুগরিক, মানে তুগরিক, এরা কি করছে, এই দাসরা, ওই যে বললাম আগেই যে বাংলাতে দাসদেরকে বসায় দিত। এই যে দেখেন, এই দাসদেরকে বসাইছে কারা? এই যে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহর পরে যারা বসছে তুর্কিরা দিল্লি থেকে অনুমতি নিয়ে, এরা সবগুলাই দাস। এখন এই দাসগুলা শাসন করতে করতে ওরা বললো কি আমরা এখন স্বাধীন হয়ে যাব। তখন এই যে শেষ মুহূর্তে ওই যে বলে যে ওই যে আমাদের ওদিকে বলে যে হুইরারে ভূতে পায় আরই, ঠিক আছে? তখন শেষ মুহূর্তে এদেরকে পাইছে ভূতে। এখন এরা বলতেছে, তুগরিলরা বলতেছে কি, এই যে তুগরিল যে এ বলছে আমি স্বাধীন, ঠিক আছে? পরে যখন এই স্বাধীন কথাটা যখন বলছে, তখন এই যে আমাদের, তখন আরেকজনের নাম এই যে বুগরা খান, তার আসল নাম হচ্ছে শামসুদ্দিন মোহাম্মদ বুগরা খান। সে আবার কে? সে ছিল ওই যে গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবনের কথা মনে আছে? ওই যে ভারতের তোতা ফাঁকি আমির খুসরু যার সিংহাসনে ছিল, এবং যিনি রক্তপাতের জন্য বিখ্যাত, মানে খুবই তেজি একজন নেতা ছিল না? এই যে যার ছবিটা একটু দেখাই তখন মনে পড়বে, কানেক্ট হবে। এই যে দেখেন, এই যে গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে? এই যে দেখেন, সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ তো এখন দিল্লিতে চলে গেছে, তারপরে সিংহাসনে বসছে কি, গিয়াসুদ্দিন বলবন। এই গিয়াসুদ্দিন বলবন যখন ক্ষমতায় ছিল, তখন বাংলায় তুগরিক যারা ছিল, এই যে তুগরিক, বাংলার এই যে তুগরিক যারা ছিল, এই তুগরিকরা বলতে, এই যে তুগরিক যে ছিল মামলুক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক তুগরিক, সে বলতেছে আমি স্বাধীন, ঠিক আছে? এইবার তখন তাকে শায়েস্তা করার জন্য এই যে বুগরা খান, বুগরা খান হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ বুগরা খান আরই তার নাম। সে হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের পুত্র, ওই যে যার ছবি এখন দেখাইলাম, যে এই যে হুজুর, লাল লাল দাড়িয়ালা, যে ছিল, মানে খুব রক্তপাতের জন্য বিখ্যাত, সেই গিয়াসুদ্দিন বলবনের ছেলেই ছিল আপনার এই বুগরা খান। এই বুগরা খান আইসা আপনার এই তুগরিল যারা ছিল এই বিদ্রোহ দমন করছে, দমন করে সে এখানকার শাসক হয়ে গেছে। তাহলে এখানকার শাসককে, বাংলা শাসককে তখন বুগরা খান। এই বুগরা খান ছিল তখন বাংলা শাসক। আর দিল্লির শাসনে ছিল তার বাপ গিয়াসুদ্দিন বলবন, ছিল তার বাবারে, ঠিক আছে? আর এই বুগরা খানের নাম অনুসারে এই জেলার নাম হয়েছে বগুড়া জেলা। তাহলে বগুড়া জেলা আসছে কি, গিয়াসুদ্দিন বলবনের ছেলে বুগরা খানের নাম অনুসারে। আর এখন এরপরে ঘটনা ঘটছে কি, আহ তারপরে একজন সুলতান, যার নাম হচ্ছে, এরপরে তো এইভাবে শাসন চলতেছিল, ঠিক আছে? তখন আমি একটু বইয়ের বাইরেও কিছু বলি, এখানকার বাইরে। সেটা হচ্ছে এই যে গিয়াসুদ্দিন বলবনের ছেলে যেই বুগরা খান, সে তো বাংলা শাসন করতেছে, আবার তার ছেলের নাম হচ্ছে কায়কোবাদ, মানে বুগরা খানের ছেলের নাম হচ্ছে কায়কোবাদ। তাকে আবার বসাইছে কোথায়? ওই দিল্লির সিংহাসনে বসাইছিল। পরে হঠাৎ যখন আপনার বুগরা খান, কায়কোবাদ যখন হঠাৎ মারা গেল, তখন এই বুগরা খান আবার দৌড় মারছে কি, তার ছেলের কাছে। তার মানে গিয়াসুদ্দিন বলবনের নাতি ছিল হইলো আপনার কায়কোবাদ। তো নাতি যখন বাপের তো বাংলায় বসাই দিছে নাসিরুদ্দিন মোহাম্মদ বুগরা খানকে, আর নাতি কায়কোবাদ বসছে কোথায়, দিল্লিতে। এখন নাতি যখন মারা গেছে, তখন এখানকার যে বাপ, এই যে গিয়াসুদ্দিন নাসিরুদ্দিন মোহাম্মদ বুগরা খান, সেই চলে গেছে আবার দিল্লিতে। এই আবার এখানে, তাহলে এখানে বসাই দিয়ে গেছে কাকে, এই যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। তাহলে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহকে আমরা কেন পড়ব? কারণ ওনার আমলে আসছে, বাংলায় আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তো উনি, এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে বাংলায় আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তাহলে এখন এখানে ঘটনাটা কি করছে, আমরা ছোটবেলা হুজুরদের মুখে শুনতাম যে সিলেটের রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। এই রাজা গৌর গোবিন্দ আপনার ওখানে ওখানে তো মুসলমান শাসকরা ছিল, ওখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলমানরা ওখানে ওই ওখানে ইসলামের বিস্তার হয়েছিল। তো ওখানে হিন্দুরাই বেশি ছিল, মানে গৌর গোবিন্দের রাজত্বে হিন্দুরা বেশি ছিল, মুসলিম ছিল সংখ্যালঘু। পরবর্তীতে ওখানে একজন সাধক, ওনার নাম সম্ভবত বোরহানুদ্দিন না জানা কি একজন, এরকমই হবে একজন আলেম মানুষ। তো উনি ওনার ছেলের ছেলের মানে ছেলের আকিকা না কি এক উপলক্ষে যে আপনার গরু জবাই দিছিল। তো গরু জবাই দেওয়ার কারণে তো এখন খুব লুকেয়া জঙ্গলের মধ্যে গরু জবাই দিছিল। তো যাতে গৌর গোবিন্দ যাতে না জানে। তো এখন পরে এই যখন সেই গরু জবাই দিয়ে সবাইকে দিছিল, তো এখন এখান থেকে
কাক একটা কি করছে, ওখান থেকে গরুর মাংস একটু নিয়ে পথ দিচ্ছে, মানে যাওয়া শুরু করছে আর কি। পরে রাজা গরু গোবিন্দ বসে আছে আপনার পুকুরের ঘাটে, ওখানে এবার যে গরুর মাংসটা পড়ে গেছে। এইবার এটা আমি হুজুরদের মুখে শুনছি। পরে এইবার বললো যে আমার রাজ্যে কি গরু জবাই দিল, এবার ধর। এবার ধরে এই বহানুদ্দিন যা ছিল ওনার ছেলেকে রাজা গোবিন্দ হত্যা করছে, এবং সে মুসলমানদেরকে ওখানে প্রচন্ড পরিমাণে নির্যাতন করত। এই খবর এখন এই যে রাজা গোবিন্দকে দমন করার জন্য আমাদের বাংলার যে গৌড়ের শাসক সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কয়েকবার চেষ্টা করছে। সে দুইবার চেষ্টা করছে গোবিন্দকে সিংহাসনচ্যুত করার জন্য, কিন্তু সে দুইবারই পরাজয় হয়েছে। তখন হযরত শাহজালাল, উনি বিখ্যাত সুফি, সুফি সাধক, উনি ওনাই বলা হয় যে উনি ইয়েমেন থেকে আসছে, মতান্তরে বলে যে তুরস্ক থেকে আসছে। এসে উনি আমাদের এই যে সিলেটের যে রাজা গোবিন্দকে শায়েস্তা করার জন্য বলছে ৩৬০ জন না, হ্যাঁ ৩৬০ জন শিষ্য নিয়ে উনি বাংলায় আসছে, ঠিক আছে। এবং ওনার সাথে যুক্ত হয়েছে এই বাংলার গৌড়ের শাসক সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। এই দুইজন একত্রে যায় আপনার সিলেটে আপনার আক্রমণ করছে রাজা গোবিন্দকে, এবং তার বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন, এবং গোবিন্দ পরাজিত হয়ে সিলেট ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নিয়েছে, মানে একদম সব কিছু ছাইড়া দিয়ে সে গুহাবাসী হয়ে গেছে। এবং ওই অঞ্চলে মুসলমানদের অধিকারে আসে আমৃত্যু পর্যন্ত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখনো সিলেটের মাটিতে আছে। আমি একবার সিলেটের গেছিলাম, তখন আমি শাহজালালের মাজারে আমি মাজার জিয়ারত করছি, যেটা যেভাবে কবর জিয়ারত করার মতো আর কি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ইভেন আমি ওখানে যে ওনার জন্য দোয়া করে আসছি। মানে সবাই কি করে যে, মানে আমাদের মাজারটা হচ্ছে, আমরা একটা হাদিসে শুনলাম যে একজন একজন কবরে শায়িত ব্যক্তি আহ মানে সমুদ্রে ভাসমান একটা লোক যতটা দুর্বল থাকে, যতটা অসহায় থাকে একজন কবরে শায়িত ব্যক্তি, ঠিক এইভাবেই এতটা অসহায় থাকে। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি আমরা কি না আমরা আশা করি এবং ইচ্ছা এবং আমাদের এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি যে উনি ইনশাল্লাহ জান্নাতবাসী, এটা আমরা বিশ্বাস করি, আশা করি। এবং আমরা এটাই হচ্ছে আমাদের, মানে আল্লাহ যেন ওনাকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন ওনাকে জান্নাত দিয়ে দেয়, সেই দোয়া আমরা করব, ঠিক আছে। কিন্তু ওনার থেকে যদি আপনি কোনো কিছু চাইতে যান তাহলে সেটা শিরক হয়ে যাবে। কারণ হচ্ছে যে ওনার দেওয়ার কিছু নাই, কারণ উনি নিজেই কবরে কি অবস্থায় আছে সেটা আমরা জানি না। তবে যে অবস্থায় থাকুক আমরা আশা করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে উনি একজন জান্নাতি মেহমান হিসেবে ওনাকে কবুল করার জন্য। তা আমি যখন গেলাম তখন আমি হযরত শাহজালাল আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দোয়া করে আসছি যে ওনাকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কারণ উনি এইখানে ইসলামের যেই ব্যাপ্তি, ওখানে ইসলামের যেই সৌন্দর্য ছড়ায় দেওয়ার একজন সার্বঅধিনায়ক, একজন নায়ক হিসেবে। তার মানে ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যাতে আল্লাহ ইসলাম জান্নাত দেয়। তার মানে আপনি যখন শাহজালালের মাজারে যাবেন তখন আপনি তাকেই দোয়া করে আসবেন, ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে আপনি চাইতে পারবেন না, আপনি এইটা বলতে পারেন, আপনি উসিলা করতে পারেন যে আমি একজন আল্লাহর একজন একজন ইমানদার একজন লোকের মাজার জিয়ারত করছি, হ্যাঁ, এবং একটা সওয়াব হইছে। এখন সেই ওনাকে উসিলা করে, ঠিক আছে, আপনি মানে ওনার এই যে আপনি ওনাকে দোয়া করলেন, এরপর আপনি নিজের জন্য ওখানে ওনাকে উসিলা করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। কিন্তু সরাসরি ওনার কাছে থেকে যদি চান তাহলে ডাইরেক্ট শিরক, ঠিক আছে। আপনি ওখানে মাজার জিয়ারত করতে দোয়া হবে না, আপনার ইয়া হয়েছে না, ওখানে পুণ্য হয়েছে না, ঠিক আছে। তো আপনি সেই অনুসারে যে আল্লাহ আমি শাহজালাল আল্লাহের ওনার মাজার জিয়ারত করছি এবং ওনার একজন খাস বান্দা, ঠিক আছে, এই স্বভাবে তুমি আমাকে আমার এই সমস্যাটা দূর করে দাও, যেটা আপনি এমনিও করতে পারেন, ঠিক আছে, এটাই আর কি। কিন্তু ওনার কাছে যারা সরাসরি যায় চায় ওরাই বিপদে পড়বে। যাই হোক, তো এই ছিল, এইটা হলো আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাহি। তাহলে উনি কখন আসলো? উনি আসছে আমাদের শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে। উনি শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে উনি আপনার বাংলায় প্রবেশ করছে। ওনার নাম হচ্ছে, তাহলে শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে বাংলায় আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এখন এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য আসছে ইবনে বতুতা, সেটা আমরা সামনের দিকে পড়বো। তাহলে এখন এটা গেল আমাদের। তারপর এখন আমরা এই যে 1200 আপনার এখানে কত যেন ছিল, এরপরে এরপরে আপনার এখানে এখানে আপনার 1287 পর্যন্ত এই মামলুক শাসন ছিল। এরপরে বাংলার মধ্যে অনেক অরাজকতা, এই মারামারি কাটাকাটি এগুলা ছিল, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না এই ইতিহাসটা। এরপরে আমরা ইতিহাসের মূল জায়গায় চলে যাব, সেটা হচ্ছে এখন আমরা এইভাবে তো মারামারি চলতেছিল, তো চলতে চলতে
দিল্লি সালতানাত একটা সময় প্রতিষ্ঠা হইল 1338 সালে। তার মানে দিল্লি সালতানাতের আগ পর্যন্ত বাংলার মধ্যে বুলগাকপুর ছিল, মানে কি মারামারি কাটাকাটি হইতো, একবার দিল্লির অধীনে যাইতো, একবার দিল্লি থেকে বের হয়ে যেত, এইভাবেই চলছিল। ঠিক আছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা বললাম। তো ওই সময় এখন আমরা তাহলে আমরা এখন আবার বাংলা স্বাধীন সুলতানি আমলে চলে যাই। তাহলে যখন বাংলার স্বাধীন সুলতানি আমল শুরু হইল তখন দিল্লিতে কি ঘটলো? তখন দিল্লিতে ওই যে তুগলক বংশ, যেটা ওই যে মোহাম্মদ বিন তুগলক, এই মোহাম্মদ বিন তুগলকের বংশ যেটা, সেটা আপনার চালু ছিল। মানে ওইটা ওই সময় ওই সময় মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে আপনার দিল্লি সালতানাত চালু হইলো। তো এখন আমরা আরেকজন ব্যক্তির কথা একটু একসাথে শুনি, সেটা হচ্ছে আহ, খান জাহান আলী। ওনার কথাটাও আমরা একটু মানে ওনার ব্যাপারে আমাদের একটু জানা দরকার। তো খান জাহান আলী যেটা, ওনার বিষয়টা উনি উনি কখন আসলো? তো বলা হচ্ছে খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একটা দৃষ্টিনন্দন যে মসজিদ, ষাট গম্বুজ মসজিদ উনি বানাইছে। উনি আপনার 1369 সালে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খানজাহান আলী 1389 সালে তুগলক সেনাবাহিনীতে সেনাবাহিনীর পদে মানে যোগদান করেন। তার মানে খানজাহান বাহিনী ছিল তুগলক বংশের। উনি দিল্লিতে জন্মগ্রহণ করছে। আর ওই যে তুগলক বংশের যে মোহাম্মদ বিন তুগলক, যার কথা আমরা বললাম, ওই যে আপনার বারবার রাজধানী আপনার দেবকোটে নিয়ে গেছে, দেবগিরিতে নিয়ে গেছে, ওই তামা এবং স্বর্ণের যেই স্বর্ণ আর রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী তামা মুদ্রা চালু করছে। ঠিক আছে, ওই যে বললাম তুগলক কাহিনী এর, সেই তুগলক বংশ জন্মগ্রহণ করছে এই খানজাহান আলী। তো তিনি রাজা গণেশকে, তিনি এখন দেখেন এবার আরেকজন রাজা, তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলায় দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলামের পতাকা উড্ডয়ন করে। তাহলে এই যে রাজা গণেশ যে আছে, সে আবার ছিল একটু ঝামেলাকারী। ঠিক আছে, এই রাজা গণেশকে পরাজিত করছে আপনার খানজাহান আলী। তাহলে ওখানে রাজা গোর গোবিন্দকে পরাজিত করছে আপনার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। এরপরে 1389 সালের দিকে আপনার খানজাহান আলী উনি আবার রাজা গণেশকে, মানে রাজার দক্ষিণ পশ্চিম অংশে, মানে এই যে আপনার খুলনা বাগেরহাট অঞ্চলে রাজা গণেশ ছিল। উনি এই রাজা গণেশ আবারও পূর্ব বাংলার প্রভাব বিস্তার করতো, পূর্ব বাংলায় ধরেন এই যে বাগেরহাট, খুলনা, এইসব অঞ্চলগুলোতে। তো তখন আবার এই গণেশকে আবার আপনার নিয়ন্ত্রণ করছে এসে খানজাহান আলী। উনি ছিল আপনার তুগলক বংশের সেনাপতি। তো তিনি বাগেরহাট জেলার বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করে। তো ষাট গম্বুজ মসজিদকে ইউনেস্কো আপনার 1983 সালে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। এটা গুরুত্বপূর্ণ, 1983 সালে। আর ওখানে গম্বুজ সংখ্যা, ভাই স্লাইড কি চেঞ্জ করছেন ভাই? না না, এগুলা বাইরের বাইরের কথা। এগুলা গম্বুজ সংখ্যা হচ্ছে আপনার 81টা। তাহলে মানে খানজাহান আলীর যে মসজিদ ষাট গম্বুজ, ওখানে গম্বুজ সংখ্যা 81। আর এটাকে বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো ঘোষণা করছে 1983 সালে। আর ওই যে আমাদের যে খানজাহান আলী, উনি তুগলক বংশের একজন সেনাপতি, দিল্লিতে জন্মগ্রহণ করেন। উনি রাজা গণেশকে, বাগেরহাট অঞ্চল থেকে গণেশকে তারাই এখানে ইসলামের সুশীতল ছায়াতলে সবাইকে স্থান দেয়। তো এইটাই হচ্ছে যে আমাদের এখানে খানজাহান আলী সম্বন্ধে। আর তো ঠিক আছে, এবার আমরা মানে খানজাহান আলীটাও আমরা পড়লাম। তো এখন আমরা এবার বুঝে বললাম যে যে যখন বাংলা স্বাধীন সুলতানি আমল যখন শুরু হয়, তখন দিল্লির মসনদে বসেছিল মানে কি কি ছিল এটা, তুগলক বংশের যারা আছে ওরা। কিন্তু তুগলকরা বাংলায় যখন স্বাধীন সালতানাত, বাংলা যখন আপনার স্বাধীন সুলতানি আমল শুরু হয়, তখন তুগলকরা প্রথমে চাইছিল বাংলাকে দখল করার জন্য, আক্রমণ করার জন্য, কিন্তু ওরা একটা পর্যায়ে আর পারে নাই। ওরা কয়েকবার আক্রমণ করে যখন বারবার হারছিল, তখন তারা চিন্তা করলো না, বাংলা স্বাধীন সুলতানি আমল যেটা, এটাকে আর ব্যাহত করা যাবে না। তখন তারা বাংলা থেকে ফোকাস সরায় ফেলছে। এই যে 1338 থেকে 1538 পর্যন্ত এই 200 বছর বাংলা স্বাধীন সুলতানি আমল ছিল। মাঝখানে একটা গণেশ একটা ঝামেলা করে, সেটা আমরা পরে দেখব। তো এখন এই হলো কথা। তার মানে সোজা কথা, আমরা দিল্লির সাথে বাংলাকে মিলাইলাম যে দিল্লি স্বাধীন সুলতানি আমল যখন শুরু হয়, তখন দিল্লির মসনদে বসেছিল তুগলক বংশ কয়েকবার চেষ্টা করছে, চেষ্টা করে আসলে হয় নাই। বাংলা বাংলা এখানে স্বাধীন সুলতানি আমল আসলে চলছিল। এখন আমরা বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রেক্ষাপটটা দেখব কিভাবে শুরু হয়েছিল। তো আমরা তুগলকরা এই পুরা বাংলাটাকে 3টা ভাগে ভাগ করছে। মানে দিল্লির যে তুগলক বংশের যারা আছে, ওরা
বাংলাটাকে ৩টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার ওরা একটা ভাগ করছে, সেটা হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁওয়ের শাসনকর্তা ছিল কে? শাসক বাহরাম খাঁ। বাহরাম খাঁ ছিল সোনারগাঁয়ের শাসক। আরেকটা ভাগ করছে, বাংলাকে ৩টা ভাগ করছে। আরেকটা ভাগ ছিল সাতগাঁও, সেটার শাসক ছিল ইয়াজউদ্দিন ইয়াহিয়া খান। ইয়াহিয়া, আচ্ছা, ইয়াজউদ্দিন ইয়াহিয়া সাতগাঁওয়ের শাসক। আরেকটা হলো লখনৌবতী। এই লখনৌবতীর শাসক ছিল কদর খাঁ। এগুলা স্লাইডে নাই, এগুলো আমি বলতেছি, ঘটনাটা বলতেছি। তো এখানকার এই ৩জন শাসকের মধ্যে আমাদের এই যে সোনারগাঁয়ের যে শাসক আহ বাহরাম খাঁ, এই এই যে বাহরাম খাঁ, উনি 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 ওনাকে আপনার মানে ওনার মৃত্যুর পরে ওনার যেই প্রধান বর্মরক্ষক বা শিলাদার বলে, এই সে তার নাম হলো ফকরা। তার আসল নাম, আগের নাম ছিল ফকরা। এখন এই ফকরা নিজেকে স্বাধীন ঘোষণা করছে, স্বাধীনতা করে